Today we are going to talk about our second part of iron deficiency anemia from hematology. আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আয়রনের সোর্স আমরা কোথা থেকে নিচ্ছি, আয়রনের স্টোর আমরা পড়েছি, আমাদের বডিতে কতটুকু আয়রন স্টোর হচ্ছে, অ্যাবজর্পশন কীভাবে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, এক্সক্রিশন কোথায় কোথায় হচ্ছে। সো আজকে আমরা পুরো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা চিন্তা করবো, যে তার ডেফিনিশনটা পড়বো, তার প্যাথোজেনেসিস অ্যান্ড হচ্ছে কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা দেখার চেষ্টা করবো। আর একটা পেশেন্ট আপনার কাছে কী কী ফিচার্স নিয়ে আসতে পারে, ক্লিনিক্যাল ফিচার্স অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং আপনি যখন একটা পেশেন্টকে পাবেন তখন আপনি তার কী কী ডায়াগনোসিস করবেন, ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবং এই সিরাম আয়রন প্রোফাইলিং, দিস ইজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, দিস ইজ দ্য কনফার্মেটরি টেস্ট অফ দ্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা দেখে আপনি বলে ফেলতে পারবেন যে পেশেন্টটা কি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে কি নাই। আর আমরা অ্যাডিশনালি জানার চেষ্টা করবো যে ট্রিটমেন্ট অফ দ্য হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সো লেটস স্টার্ট। What is the definition of iron deficiency anemia? Iron deficiency anemia is the state in which the content of the iron in the body is less than the normal. So আমরা অলরেডি জানি যে আমাদের নর্মালি হচ্ছে 3 থেকে 5 গ্রাম আয়রন সাধারণত হচ্ছে বডিতে থাকে। ইন কেস অফ অ্যাডাল্ট মেল আমরা দেখেছি, বডি ডিস্ট্রিবিউশন দেখেছি, তো এটাকেই বলা হতে কাছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কিন্তু এটা হচ্ছে যে দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অন্য সব অ্যানিমিয়ার মধ্যে একটা সবচেয়ে মোস্ট কমন ফর্ম ইন ডেভেলপিং অ্যান্ড হচ্ছে ডেভেলপ কান্ট্রি, পার্টিকুলারলি ইন বাংলাদেশ। সো আমরা যদি একটু প্যাথোজেনিসিসটা পড়ি অফ দ্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কখন ডেভেলপ করবে? যখন আমরা জানি যে আমাদের হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য আমাদের কি লাগবে? আয়রন লাগবে। তো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে আয়রন না পাই, ইনসাফিসিয়েন্ট আয়রন হয় ফর দ্য রিকোয়ারমেন্ট অফ হিমোগ্লোবিন সিনথেসিস, তখনই তো আসলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তো একটা প্রবলেম হতে পারে যখন হচ্ছে যে কারো যদি ফিজিওলজিক্যাল ডিমান্ড, অর্থাৎ কোনো একটা প্রবলেম হয়েছে বডিতে বেশি বেশি আয়রন দরকার হচ্ছে, ফিজিওলজিক্যাল ডিমান্ড যদি বেড়ে যায়, তখন হচ্ছে আমার পর্যাপ্ত পরিমাণে আয়রন লাগবে, এবং আমি পর্যাপ্ত পরিমাণে আয়রন যদি না দিতে পারি তখন কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করবে। আবার অনেকের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ব্লাড লস হয়, প্যাথোলজিক্যাল বিভিন্ন কারণে ব্লাড লস হচ্ছে, যার কারণে আমাদের আয়রন কমে যাচ্ছে। সেখানে যদি আমি আয়রন দিতে না পারি তাহলে কিন্তু আমাদের সেখান থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করবে। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট আয়রন ইনট্যাক্ট, পর্যাপ্ত পরিমাণে আয়রন সে নেয় না, যার কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। তো ফিজিওলজিক্যাল ডিমান্ড কাদের ক্ষেত্রে বেড়ে যায়? যেমন আপনি চিলড্রেনের ক্ষেত্রে চিন্তা করতে পারেন, যারা হচ্ছে যে ডিউরিং দ্য পিরিয়ড অফ গ্রোথ, বাচ্চা যখন হচ্ছে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, তার রিজার্ভ বাড়ছে, তার ডিমান্ড বাড়ছে, তো আলটিমেটলি তার ক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডিমান্ড বাড়ছে। আর একটা ওমেন ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ পিরিয়ড অফ লাইফ, একটা ওমেনের যখন রিপ্রোডাক্টিভ পিরিয়ড অফ লাইফের কথা আপনি চিন্তা করেন, সে কিন্তু হচ্ছে ম্যানস্ট্রুয়েশনের মধ্যে দিয়ে যায়, মান্থলি তার হচ্ছে ম্যানস্ট্রুয়েশন হয়। দেখা গেছে অ্যাভারেজলি প্রত্যেকটা ফিমেইলের মান্থলি দেখা গেছে হচ্ছে 15 থেকে 28 মিলিগ্রাম আয়রন কিন্তু হচ্ছে তার বডি থেকে চলে যায়। প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি প্রায় অলমোস্ট 300 মিলিগ্রাম আয়রন হচ্ছে ট্রান্সফার হয় ইন এজ প্রেগনেন্সি, প্রত্যেকটা ফিটাসে চলে যাচ্ছে। তাহলে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ আয়রন কিন্তু চলে যায়, তাদের কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আয়রন দরকার হয়। এছাড়া পার্চুয়েশন এবং হচ্ছে ল্যাকচুয়েশন, অর্থাৎ 4টা কারণে তাদের কিন্তু আমাদের ওমেন অফ রিপ্রোডাক্টিভ পিরিয়ড অফ লাইফ, তারা কিন্তু হচ্ছে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি, ফিজিওলজিক্যাল ডিমান্ড বাড়ে, সেখান থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করে। আরেকটা যেটা বলছিলাম যে প্যাথোলজিক্যাল ব্লাড লস, কারণ আমরা জানি যে আমাদের আয়রনের অলমোস্ট হচ্ছে বডির 60 থেকে 70% অফ রিজার্ভ আয়রন কই থাকে? আমাদের আরবিসিতে থাকে, পড়েছি আমরা। তো বেশি বেশি ব্লাড লস হলে আমাদের আরবিসি লস হবে, আরবিসি লস হলে আয়রন লস হবে। যেমন আমরা দেখতে পারি যে আমাদের পেপটিক আলসার ডিজিজ, যাদের ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ হয়, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। হেমোরয়েডস, পাইলস, সেখান থেকে আমাদের ব্লাড সিক্রেট হয়, যেখান থেকে হচ্ছে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। হায়াটাস হার্নিয়া, আমাদের ডায়াফ্রাম আছে, সেই ডায়াফ্রামের ছিদ্র দিয়ে যদি হচ্ছে যে আমাদের এই স্টমাকের পার্ট যদি বের হয়ে যায়, প্রোট্রুড করে, তাহলে সেটা হায়াটাস হার্নিয়া। কার্সিনোমা অফ দ্য হচ্ছে স্টমাক, ইচ কার্সিনোমাতে, প্রত্যেকটা কার্সিনোমাতে কমন ফিচার্স নিয়ে আসে কি? হেমাটিমিসিস অ্যান্ড হচ্ছে ম্যালেনা, আলটিমেটলি ব্লাড যাচ্ছে। তো যে কোনো কার্সিনোমাতে আলটিমেটলি দেখা যাচ্ছে ব্লাড লস হয়। কার্সিনোমা হচ্ছে কোলন হতে পারে। ক্রনিক অ্যাসপিরিন এবং হচ্ছে এনএসআইডি, ক্রনিক অ্যাসপিরিন এনএসআইডি খেলে আপনার হচ্ছে প্রচুর পরিমাণে কী হতে পারে? অ্যাগ্রিগেটিক পেপটিক আলসার ডিজিজ হতে পারে।
আলসার হতে পারে, এবং আলসার থেকে ব্লিডিং পেপটিক আলসার হতে পারে। এসোফেজিয়াল ভ্যারিসিস, যে ভেইনগুলো আছে সেটা রাপচার হয়ে ব্লিডিং হতে পারে, সেখান থেকে কিন্তু হচ্ছে আমাদের ডেভেলপ করতে পারে। আলসারেটিভ কোলাইটিস সেখান থেকে হতে পারে। হুকওয়ার্ম ইনফেস্টেশন, দিস ইজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ইন কেস অফ হচ্ছে আন্ডার ডেভেলপড কান্ট্রি লাইক বাংলাদেশ। এদের ক্ষেত্রে কিন্তু হুকওয়ার্ম ইনফেস্টেশন ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। মেনোরেজিয়া, অর্থাৎ লস অফ হচ্ছে 80 ml অথবা তার থেকে ব্লাড যদি বেশি লস হয় ইন ইচ সাইকেল ইন ফিমেল, সেটা হচ্ছে মেনোরেজিয়া, এবং সেখানে ব্লাড লস হচ্ছে, প্যাথোলজিক্যাল ব্লাড লস হচ্ছে। পোস্ট মেনোপোজাল ইউটেরাইন ব্লিডিং, কার্সিনোমা অফ দ্য হচ্ছে ইউটেরাসে যদি কার্সিনোমা হয় সেখান থেকেও হতে পারে। রেয়ারলি অনেক সময় হিমাচুরিয়া, যেমন হচ্ছে আমাদের রেনাল বিভিন্ন ডিজিজের কারণেই দেখা যাচ্ছে হিমাচুরি হবে, ব্লাড ইউরিনতে ব্লাড যাচ্ছে। রিপিটেড এপিট্যাক্সিস, যাদের নোজ ব্লিডিং হয় তাদের হতে পারে। হেমোপটাইসিস, অর্থাৎ হচ্ছে কাফিং আউট অফ ব্লাড, স্পুটাম দিয়ে যদি হচ্ছে ব্লাড আসে, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা যেটা বললাম যে আমাদের হচ্ছে যে ইনঅ্যাডিকুয়েট আয়রন ইনটেক, পর্যাপ্ত পরিমাণ আয়রন ইনটেক করতেছেন না, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। যদি আপনি হচ্ছে পোর ডায়েট করতেছেন, ইনফ্যান্টদের ক্ষেত্রে, ইয়াং চিলড্রেন, তাদের তো গ্রোয়িং এজ, তাদের লাগবে। প্রেগনেন্সির সময় পর্যাপ্ত আয়রন চলে যাচ্ছে, তখন কিন্তু লাগবে। এবং অনেক সময় অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়। কেন অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়? কারণ তাদের মধ্যে দেখা গেছে যে আমাদের ইকোনমিক স্ট্যাটাসটা হচ্ছে যে কমে যায়, পর্যাপ্ত পরিমাণে কেনার টাকা থাকে না। অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দ, খাইতে ইচ্ছা করে না, স্পেশালি ইন প্রেগনেন্সি, এটার কারণেও হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে আমাদের ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন। কখন ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন হয়? গ্যাস্ট্রেকটমি। হোয়াট ইজ গ্যাস্ট্রেকটমি? গ্যাস্ট্রেকটমি মানে হচ্ছে যে আমি রিমুভাল অফ দ্য হচ্ছে পার্ট অফ দ্য হচ্ছে স্টমাক, একটা স্টমাকের কিছু পার্টকে আমি হচ্ছে রিমুভাল করলাম, অথবা হচ্ছে পুরো স্টমাককেই রিমুভাল করলাম, অথবা হচ্ছে গ্যাস্ট্রো এন্টারোস্টমি, অর্থাৎ হচ্ছে স্টমাকের কিছু পার্ট এবং হচ্ছে স্মল ইন্টেস্টাইনে কিছু পার্ট যদি আমি হচ্ছে কেটে দিই, সেটা হচ্ছে গ্যাস্ট্রো এন্টারোস্টমি। কখন করা হয়? যেমন হচ্ছে আমাদের স্টমাক অথবা গ্যাস্ট্রিক আলসার অথবা হচ্ছে ডিউডেনাল আলসারের কমপ্লিকেশন যদি অ্যারাইজ করে, তখন কিন্তু আমরা এটা করে থাকি। তো এটা করলে তো আলটিমেটলি আমার অ্যাবজর্পশন হচ্ছে না। ট্রপিক্যাল স্প্রু, হোয়াট ইজ ট্রপিক্যাল স্প্রু? ট্রপিক্যাল স্প্রু হচ্ছে যে একটা ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের এই এটা যেটা ড্যামেজ করে দেয় আমার স্মল ইন্টেস্টাইনের যে লাইনিং আছে সেটাকে ড্যামেজ করে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের যে আমাদের হচ্ছে ভিলাই আছে এটাকে কিন্তু ড্যামেজ করে, যার কারণে অ্যাবজর্পশন হচ্ছে না। কি অ্যাবজর্পশন হচ্ছে না? আমাদের আয়রন সহ অন্যান্য যত রকমের হচ্ছে যে মাইক্রো মিনারেলস আছে সবাই কিন্তু হচ্ছে অ্যাবজর্ব হতে পারে না। এই ট্রপিক্যাল স্প্রু থেকে এটা হতে পারে। আর হচ্ছে সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজটা কি? সিলিয়াক ডিজিজটা বেসিক্যালি এটা একটা অটো ইমিউন ডিজিজ, এটা একটা অটো ইমিউন ডিজিজ বলা যেতে পারে, যেখানে আমরা জানি হচ্ছে যে ইনগেশন অফ দ্য হচ্ছে গ্লুটান, আমরা তো সবাই গ্লুটান খাই। তাহলে গ্লুটান কার মধ্যে থাকে? গ্লুটান হচ্ছে এক ধরনের প্রোটিন। কার মধ্যে থাকে? যেমন আমাদের হচ্ছে হুইটের মধ্যে থাকে, আমাদের গমের মধ্যে থাকতে পারে, আমাদের বার্লির মধ্যে থাকতে পারে, আবার আমাদের রের মধ্যে থাকতে পারে। তো এই সিলিয়াক ডিজিজে যেটা হয়, একটা পেশেন্ট যদি হচ্ছে যে এই গ্লুটান কন্টেইনিং ফুড যদি খায়, অর্থাৎ গম খায় বা বার্লি বা রে খায়, তখন দেখা গেছে তার ইমিউন রেসপন্স হয়, যার কারণে দেখা গেছে যে আমাদের এই ইন্টেস্টাইনাল যে লাইনিং আছে, ইন্টেস্টাইনাল লাইনটা ড্যামেজ করে আলটিমেটলি, অর্থাৎ সেখানেও আমাদের কী হচ্ছে যে অ্যাবজর্পশন হচ্ছে না। সো এই ইম্পেয়ার্ড অ্যাবজর্পশনের কারণেও দেখা গেছে যে আমাদের এটা হতে পারে। কোন কোন ক্ষেত্রে ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন হয়? গ্যাস্ট্রেক্টমি, গ্যাস্ট্রোইন্টারোস্টমি, ট্রপিক্যাল স্প্রু এবং সিলিয়াক ডিজিজ। সো আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে ফর বোথ ইন রিটেন অ্যান্ড হচ্ছে ভাইভা, ঠিক আছে? ভাইভা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য মোস্ট কমন কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে যে ফিমেল ইন হচ্ছে যে রিপ্রোডাক্টিভ পিরিয়ড অফ লাইফ, এটার কিছু কজ আছে। আরেকটা হইতে পারে হচ্ছে অ্যাডাল্ট মেল হতে পারে, অ্যান্ড হচ্ছে পোস্ট ম্যানোপোজাল ফিমেল, দুটার একই কারণ। কেন? পোস্ট ম্যানোপোজাল ফিমেলে তো আর ব্লিডিং হচ্ছে না। আরেকটা হইতে পারে হচ্ছে ইনফ্যান্ট অ্যান্ড হচ্ছে চিলড্রেন। এই তিনটা কারণে আমরা ভাগ করবো। তা আমরা আগেই বলছি যে ফিমেল ইন হচ্ছে রিপ্রোডাক্টিভ পিরিয়ড অফ লাইফ, তাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা বলছিলাম যে মেনস্ট্রুয়েশন দেখা যায়। তারপর হচ্ছে প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং, প্যাথোলজিক্যাল ব্লাড লস হতে পারে বিভিন্ন কারণে, মেনোরেজিয়া এবং ফাইব্রয়েডস হতে পারে, এবং ডেফিসিয়েন্ট ডায়েট। এই চারটা জিনিস আমাকে মনে রাখতে হবে। এই চারটার কারণে দেখা গেছে রিপ্রোডাক্টিভ পিরিয়ড অফ লাইফে ফিমেলদের হতে পারে। আর হচ্ছে অ্যাডাল্টমেন্ট এবং হচ্ছে পোস্ট মেনোপোজাল ফিমেল, তাদের ক্ষেত্রে সাধারণত শুধুমাত্র প্যাথোলজিক্যাল যদি ব্লাড লস হয়, যেমন জিআই ব্লিডিং হতে পারে, আলসার্স হতে পারে, হেমোরয়েডস, ক্যান্সার, আরও যা যা পড়েছি। আরটা হচ্ছে ইনফ্যান্টস এবং হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে যদি আপনি হচ্ছে যে ডেফিসিয়েন্ট ডায়েট খাওয়ান, লো আয়রন ইনটেক হচ্ছে। আবার আর একটা প্রবলেম হতে পারে যে অনেক যাদের হচ্ছে প্রিটার্ম এবং হচ্ছে লো বার্থ ওয়েট ইনফ্যান্ট যারা রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের জন্মের সময় আয়রন স্টোরটা অ্যাট বার্থ ডিমিনিসড হয়ে যায়। এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ইনফ্যান্ট এবং হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে কিন্তু আমাদের দিস ইজ দ্য কমন কজ অফ দ্য হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সো তিনটা ডিপার্টমেন্টে ভাগ করে আমরা চারটা কজ, এখানে এই কজগুলো আমরা বলবো বা হচ্ছে লিখে দিয়ে আসবো।
তারপরে আমরা যদি চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার্স অফ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সাধারণত যদি চিন্তা করি একটা পেশেন্ট কী নিয়ে আসে, জেনারেল ফিচার সে হচ্ছে প্যালর নিয়ে আসে, অর্থাৎ ফ্যাকাশে স্কিন দেখা যাবে, স্কিন এবং হচ্ছে মিউকাস মেমব্রেন। তারপর হচ্ছে যে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে ল্যাসিটিউড দেখা যায়। হোয়াট ইজ ল্যাসিটিউড? ল্যাসিটিউড হচ্ছে এক্সট্রিম ফ্যাটিক, একটা পেশেন্ট এক্সট্রিম ফ্যাটিক নিয়ে আসতেছে। আর একটা হচ্ছে উইকনেস হতে পারে, ফ্যাটিক হতে পারে, তারপর হচ্ছে ডিপসনিয়া হতে পারে। হোয়াট ইজ ডিপসনিয়া? ডিপসনিয়া হচ্ছে শর্টনেস অফ ব্রিদিং, তাই না? শর্টনেস অফ ব্রিদিং। বেসিক্যালি এগুলো হচ্ছে জেনারেল আমাদের ফিচার্স নিয়ে একটা পেশেন্ট আসে। কিন্তু যদি একটা ওল্ডার পেশেন্ট আপনার কাছে আসে তখন দেখা গেছে সাথে সাথে পালপিটেশন নিয়েও আসবে, আবার দেখা হচ্ছে অ্যানজাইনাও হতে পারে এবং কনজাস্টিভ কার্ডিয়াক ফেলিওর নিয়েও চলে আসতে পারে, যারা হচ্ছে ওল্ডার পেশেন্ট ক্রনিক কমপ্লিকেশন হিসেবে নিয়ে আসতে পারে। তো বেসিক্যালি যেটা বললাম, প্যালার অফ দ্য স্কিন, মিউকাস মেমব্রেন, ল্যাসিটিউড, উইকনেস, ফ্যাটিক, ডিসনিয়া এবং হচ্ছে এক্সারশন, পালপিটেশন, এগুলো হচ্ছে আমাদের মেইন হচ্ছে ফিচার্স। এছাড়া আরও যদি একটা পেশেন্ট যদি ক্রনিক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগে, ক্রনিক ডেফিসিয়েন্সি হলে দেখা গেছে তাদের এপিথেলিয়াল টিস্যুতে কিছু ড্যামেজ করে, যার কারণে এপিথেলিয়াল টিস্যু কিছু চেঞ্জ হয়। প্রথমে যেটা বলা হয় থাকে যেমন অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। হোয়াট ইজ অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস? আমাদের যে মাউথ আছে সেই মাউথের একটা কর্নারে এখানে কী হতে পারে, পেইনফুল ক্র্যাকস অর হচ্ছে সোর দেখা যায়। দিস ইজ অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। আরেকটা হতে পারে হচ্ছে পেইনলেস অ্যাট্রফিক গ্লোসাইটিস। গ্লোসাইটিস, আইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য হচ্ছে টাং। আর অ্যাট্রফিক মানেটা হচ্ছে যে আমরা বলতে পারি টাং অ্যাপিয়ার্স হচ্ছে স্মুথ, টাং হচ্ছে স্মুথ হবে, তারপর হচ্ছে যে আমাদের বলতে পারি হচ্ছে সোয়ালোয়েন হবে, অ্যান্ড আমরা বলতে পারি হচ্ছে রেড হবে। তাহলে স্মুথ, সোয়ালোয়েন অ্যান্ড হচ্ছে রেড হবে। কেন হবে? ডিউ টু লস অফ প্যাপিলা। আমরা জানি যে আমাদের টাঙের ভিতরে, নর্মাল টাঙে আমরা দেখতে পারি কিছু স্প্যাপিলা থাকে, স্মল বাম্প থাকে, কিন্তু এগুলা শিড আউট হয়ে যায়, লস হয়ে যায়, লস অফ প্যাপিলা। ইন কেস অফ হচ্ছে অ্যাট্রফিক গ্লোসাইটিস, পেইনলেস অ্যাট্রফিক গ্লোসাইটিস দেখা যেতে পারে। আর একটা হচ্ছে কাইলোনাইকিয়া হতে পারে, যেটা হচ্ছে স্পুন শেপ নেইল, নেইলগুলো স্পুন শেপড হয়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু কনকেভ টাইপের হয়ে যায় দেখা যাচ্ছে। আরেকটা ফিচার্স নিয়ে চলে আসতে পারে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে পিটারসন কেইলে অথবা পালমার ভিনসন সিনড্রোম। সো আমরা এটাকে যদি একটু ব্রেকডাউন করি, হোয়াট ইজ পিটারসন কেইলে অর পালমার ভিনসন সিনড্রোম? এটা আসলে হচ্ছে তিনটা ট্রায়াড থাকে, দেয়ার আর 3 ক্লিনিক্যাল ট্রায়াড। একটা হচ্ছে আমাদের 1 নম্বর ফিচারে সে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ ক্রনিক আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে আসবে। সেকেন্ড একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডিসফাইজিয়া নিয়ে আসবে। হ্যাঁ, ডিসফ্যাজিয়া কী জিনিস? ডিসফ্যাজিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি ইন হচ্ছে সোয়ালো করতে পারবে না। আরেকটা যেটা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল অর হচ্ছে এসোফিজিয়াল ওয়েব দেখা যাবে। হোয়াট ইজ ফ্যারেঞ্জিয়াল অ্যান্ড এসোফিজিয়াল ওয়েব? মানে একটা থিন মেমব্রেন লাইক ফোল্ড দেখা যাবে ইন দ্য হচ্ছে আপার এসোফিগাসে দেখা যাবে। যেমন এই যে একটা হচ্ছে কি থিন লাইট, একটা হচ্ছে ওয়েব দেখা যাচ্ছে। এখন কেন এই থিন লাইট ফোল্ড দেখা যাচ্ছে, মেমব্রেন ফোল্ড অথবা ওয়েব দেখা যায়? কারণ হচ্ছে যখন আপনার হচ্ছে যে লং টার্ম আয়রন ডেফিসিয়েন্সি হয়, আয়রন ডেফিসিয়েন্সিটা যদি লং টার্ম হয় তখন দেখা গেছে আমাদের অ্যাট্রফি হয় এবং উইকনেস হয় অব দ্য হচ্ছে এপিথেলিয়াল টিস্যু ইন দ্য হচ্ছে মাউথ এবং হচ্ছে এসোফিগাস, যেখান থেকে দেখা গেছে যে আলটিমেটলি এই ওয়েবগুলো ফর্ম হচ্ছে। অর্থাৎ একটা পেশেন্ট কিন্তু হচ্ছে লং টার্মে ক্রনিক আয়রন ডেফিসিয়েন্সিতে কিন্তু হচ্ছে প্যাটারসন কেলি আর হচ্ছে পালমার ভিনসন সিনড্রোম নিয়ে আসতে পারে। আর মাঝে মাঝে দেখা গেছে হচ্ছে আমাদের লিউকোনাইকিয়া নিয়ে হচ্ছে যে আমাদের একটা পেশেন্ট মাঝে মাঝে সে কিন্তু আসতে পারে। তো লিউকোনাইকিয়া কি? এটা হচ্ছে হোয়াইট প্যাচেস, এই যে বিভিন্ন হোয়াইট প্যাচেস পাওয়া যায় ইন দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য টাং। এই দুটা লাগবে না। সো এইগুলো হচ্ছে ক্রনিক আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সিমটম নিয়ে একটা আসে। আর যদি চিলড্রেনের ক্ষেত্রে বলি, অনেক সময় প্যালোর নিয়ে আসবে, অর্থাৎ প্যালোর স্কিন, পালপেবল কনজাক্টিভ এবং নেইলস নিয়ে আসবে, তারপর হচ্ছে ইরিটেবিলিটি নিয়ে আসবে, তারপর হচ্ছে লাইটলেসনেস, ফিলিং হ্যাভিং নো এনার্জি পাচ্ছে না, অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দ, এবং অনেক সময় দেখা গেছে আনকমন কিন্তু ট্যাকিকার্ডিয়া, ব্রেথলেসনেস অ্যান্ড দ্য সাইন অফ হার্ট ফেলিওর ইন দ্য সিভিয়ার কেস। একটা বাচ্চার যদি সিভিয়ারলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, ট্রিট যদি না করেন, তখন দেখা গেছে যে কিন্তু কার্ডিয়াক এনলার্জমেন্ট হতে পারে। এটা আনকমন কিন্তু হলেও হতে পারে। এখন আপনার কাছে একটা পেশেন্ট এসেছে, আপনি সাসপেক্ট করছেন তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, আপনি তার কী করবেন? তাকে টেস্ট করবেন। টেস্ট করার জন্য আপনি কী পাবেন? তার স্পেসিমেন হিসেবে আপনি তার ব্লাডটাকে পাঠাবেন ল্যাবরেটরিতে। ব্লাডে আমরা বেসিক্যালি দুটো জিনিস দেখি, একটা হচ্ছে ব্লাড পিকচারটা দেখার চেষ্টা করি যে ব্লাডের মধ্যে কী আছে, আরেকটা যেটা বলি, যেটা আমরা বলেছি যে কনফার্মেটরি টেস্ট বলেছি, সেটা হচ্ছে সিরাম আয়রন প্রোফাইলিং। তাহলে ব্লাড টেস্টের মধ্যে আমরা প্রথমে দেখি ব্লাড পিকচারটা দেখি। ব্লাড পিকচারে আমরা 3টা জিনিস দেখতে পারি। হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কমে যায়, রিডিউস হতে পারে। আরবিসি কাউন্টটা রিডিউসড হবে, কিন্তু হচ্ছে লেসার ডিগ্রি, বেশি একটা হবে না। আর যেহেতু এটা একটা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, তাহলে সেক্ষেত্রে এমসিভি, এমসিএইচ এবং এমসিএইচসি সবই রিডিউসড হয়ে যাবে।
সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার পেরিফেরাল ব্লাড ফিল্ম। আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মটাই মূলত দেখি। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমি সবার প্রথমে যেটি জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আমরা সেখানে মাইক্রোসাইটিক এবং হাইপোক্রোমিক সেল পাই। মাইক্রোসাইটিক মানে কি? আমরা জানি যে আমাদের আরবিসির একটা সেল সাইজ আছে। সাইজটা কি? সাইজটা সাধারণত বলা হচ্ছে 7 to 8 মাইক্রোমিটার একটা লেন্থ পাওয়া যায়, কিন্তু এটা মাইক্রোসাইটিক হয়ে যায়, অর্থাৎ হচ্ছে নর্মাল সাইজ থেকে ছোট হয়ে যায়। আর এটা হচ্ছে হাইপোক্রোমিক। হাইপোক্রোমিক মানে কি? আমরা জানি আরবিসি সাধারণত হচ্ছে লাল হয়, রেডিশ হয়। কেন রেডিশ হয়? কারণ সেখানে থাকে হচ্ছে যে আমাদের হিমোগ্লোবিন থাকে। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, পার্সেন্টেজ কমে যাচ্ছে, তাই না? তো আলটিমেটলি এটা হচ্ছে কী হবে? লেস কালার হবে। সো লেস কালার মানেই হচ্ছে হাইপোক্রোমিক। আচ্ছা, আরেকটা জিনিস বলতেছে আমরা হচ্ছে অ্যানাইসোসাইটোসিস অ্যান্ড পয়কিলোসাইটোসিস পাওয়া যাবে। হোয়াট ইজ অ্যানাইসোসাইটোসিস? অ্যানাইসোসাইটোসিস মানে হচ্ছে প্রেজেন্স অফ আরবিসি অফ হচ্ছে আনইকুয়াল সাইজ, অর্থাৎ আনইকুয়াল সাইজ আমরা পাবো, আনইকুয়াল সাইজের আরবিসি পাবো। তো আনইকুয়াল সাইজ বেসিক্যালি আরবিসি সবাই মোটামুটি ইকুয়াল সাইজের হয়, কিন্তু আনইকুয়াল সাইজের আরবিসি পাবো, বিভিন্ন সাইজের পাবো। আর হচ্ছে পয়কিলোসাইটোসিস মানে হচ্ছে যে প্রেজেন্স অফ অ্যাবনর্মাল শেপগুলো এক একজনের এক এক রকম হবে, এক একজনের এক এক রকম শেপ হবে। পয়কিলোসাইটোসিস, প্রেজেন্স অফ অ্যাবনর্মালি শেপড আরবিসি ইন দ্য হচ্ছে ব্লাড স্যাম্পল। যেমন আমরা যদি বলি আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে অকেশনাল টার্গেট সেল অ্যান্ড হচ্ছে পেন্সিল শেপড সেল পাওয়া যায়। এটা যদি আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মটা একটু ভালো মতো দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে আমরা হচ্ছে কি পাচ্ছি? পেন্সিল শেপ, দ্যাট ইজ ইলংগেটেড অথবা হচ্ছে ওভাল শেপ, দেখতে অনেকটা ওভাল শেপ টাইপের হয়ে থাকে। আরটা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের টার্গেট সেল হচ্ছে বুলস আই অ্যাপারেন্স হয়ে থাকে, দেখতে অনেকটা বুলস আই অ্যাপারেন্স, এরকম টার্গেট সেলগুলো পাওয়া যায়। তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা দেখতে পারলাম যে আমাদের কি হচ্ছে যে আমাদের টার্গেট সেল এবং হচ্ছে পেন্সিল শেপ পাওয়া যেতে পারে। আরটা যেটা বললাম যে আমাদের সিরাম আয়রন প্রোফাইলিং, ইট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট। এটা কিন্তু আলাদা করেও জিজ্ঞাসা করে। সো সিরাম আয়রন প্রোফাইলিংয়ের মধ্যে চারটা মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট, চারটা ভ্যালু ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টোটাল সিরাম আয়রনটা আমরা দেখি যে কতটুকু সার্কুলেটরি আয়রন আছে ট্রান্সফিনিনের সাথে বাইন্ডিং করার জন্য। এটা নর্মাল ভ্যালুটা হচ্ছে যে আমাদের 50 থেকে 175 মাইক্রোমোল পার লিটার। আরেকটা যদি আমরা চিন্তা করি সিরাম ফেরিটিন, ফেরিটিনটা কি? আমরা জানি যে আয়রন সাধারণত বডিতে স্টোর হয়ে থাকে ফেরিটিন এবং হচ্ছে হেমোসিডারিন রূপে। ফেরিটিনটাই হচ্ছে যে প্রাইম স্টোরেজ ফর্ম, অর্থাৎ বডিতে কতটুকু আয়রন স্টোর রয়েছে তাহলে সেটা হচ্ছে যে 15 থেকে হচ্ছে 300 মাইক্রোমোল পার লিটার। এটা কিন্তু কমে যাবে ইন কেস অফ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর হচ্ছে টিআইবিসি, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, মেজার দ্য টোটাল ক্যাপাসিটি অফ হচ্ছে ট্রান্সফিরিনের সাথে আমরা হচ্ছে আয়রনটা বাইন্ড করে, তাই না, ট্রান্সফার হওয়ার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে 40 থেকে 70 মাইক্রোমোল পার লিটার, এটা কিন্তু বেড়ে যাবে। এটা অলমোস্ট দেখা গেছে যে আমাদের 80 থেকে বেড়ে যাবে। আর হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ দ্য হচ্ছে যে আয়রন বাইন্ডিং প্রোটিন, দ্যাট ইজ 33% হচ্ছে নর্মাল, এটা কমে যাবে, অলমোস্ট দেখা হচ্ছে 16%-এরও কমে যাবে। আর বাকি আদার্স কিছু আছে যে সিরাম ট্রান্সফেরিন কনসেন্ট্রেশন, রেড সেল প্রোটোপরফাইরিন, এটা অতটা লাগে না। আমরা মূলত চারটা ভ্যালু দিই এবং এই চারটা ভ্যালু দেখেই আমরা কনফার্মেটরি টেস্ট বলে দিতে পারি যে পেশেন্টের কি আইডিএ আছে কি না। কারণ হচ্ছে কি আইডিএতে সিরাম আয়রন লেভেল কমে যাবে, ফেরিটিন লেভেল কমে যাবে, টিআইবিসিটা বেড়ে যাবে এবং পার্সেন্টেজ স্যাচুরেশনটা কমে যাবে। সো এই ভ্যালুগুলো সব মুখস্থ করতে হবে ফর হচ্ছে বোথ রিটেন অ্যান্ড হচ্ছে ভাইভা। একটা কোশ্চেন আছে যে একটা 50 ইয়ার্স মেল ক্লিনিক্যালি ডায়াগনোজ হয়েছে হ্যাভিং পেপটিক আলসার ডিজিজ, ব্লিডিং হচ্ছে তার, কিন্তু আরবিসি লস হচ্ছে, তাই না? 1 বছর ধরে ডেভেলপ হয়েছে প্যালোরও চলে এসছে এবং আমরা ব্লাড পিকচারে দেখতে পারলাম হিমোগ্লোবিন পার্সেন্টেজ হচ্ছে কমে গিয়েছে, রিডিউস হয়েছে 9 মিলিগ্রাম পার্সেন্টেজ। মরফোলজিক্যাল টাইপ অফ অ্যানিমিয়া আমরা বলতে পারি আইডিএ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর আয়রন প্রোফাইল তো আমরা বললাম চারটা ভ্যালু আমরা দেখি, সিরাম আয়রন দেখি, সিরাম ফেরিটিন দেখি, সিরাম টিআইবিসি দেখবো, আর এটা হচ্ছে পার্সেন্টেজ স্যাচুরেশন। আচ্ছা, সো লাস্টে আমরা যেটা বলতে পারি, যেটা এক্সট্রা পড়তে পারি সেটা হচ্ছে ট্রিটমেন্ট। তো একটা পেশেন্ট যদি আসে, কারো যদি হচ্ছে দেখা গেছে যে একটা পেশেন্টের যদি না অ্যানজাইনা ডেভেলপ করছে, হার্ট ফেলিওর এবং সেরিব্রাল হাইপোক্সিয়া যদি ডেভেলপ না করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে বেসিক্যালি আমরা ট্রান্সফিউশন করতে বলি না। এগুলো ডেভেলপ করলে দেখা যাচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হতে পারে সিভিয়ার কেস। বেসিক্যালি নর্মাল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ট্রিটমেন্ট হচ্ছে আয়রন সাপ্লিমেন্ট ব্যবহার করা। আয়রন সাপ্লিমেন্টে কি ফেরাস সালফেট আমরা ব্যবহার করে থাকি। কতটুকু ব্যবহার করে সেটা হচ্ছে 200 মিলিগ্রাম 8 আওয়ার্সলি দেই, 3 থেকে 6 মান্থ পর্যন্ত আমরা দিতে পারি। কিন্তু এখন প্রবলেম হচ্ছে অনেকের ক্ষেত্রে ইনটলারেন্ট হতে পারে ফেরাস সালফেটটা। তখন আমরা কি করি, যাদের মধ্যে ডিসপেপসিয়া থাকতে পারে, অল্টার্ড বায়োলজি থাকে, তাদের 1 নম্বর অপশন হতে পারে যে আমরা এই ডোজটাকে কমাই আনতে পারি, অর্থাৎ 200 মিলিগ্রামকে আমরা 12 ঘন্টা করে দিতে পারি,
আরেকটা সেকেন্ড অপশন আছে, আমরা ফেরাস সালফেটের পরিবর্তে আমরা ফেরাস গ্লুকোনেট দিতে পারি, যেটা হচ্ছে 300 মিলিগ্রাম 12 আওয়ারলি করে দিতে পারি। ঠিক আছে। আর অনেকের ক্ষেত্রে হচ্ছে যাদের মধ্যে যে বেল অ্যাবজর্পশন থাকে, ক্রনিক গাট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আপনি আয়রন সাপ্লিমেন্ট দিতে পারবেন না, তাদেরকে আপনার প্যারেন্টাল রুটে দিতে হবে। আগে দেওয়া হতো যে আমাদের আয়রন ডেক্সট্রোজ, আয়রন সুক্রোজ দেওয়া হয়, এখন দেওয়া হয়ে থাকে আয়রন আইসোম্যালটোজ এবং হচ্ছে আয়রন কার্বক্সিম্যালটোজ, এগুলো দিতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট আইডিএ। তাহলে আইডিএ থেকে আমরা বেসিক্যালি কী কী জানলাম? আমরা ডেফিনিশন জানলাম। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের হচ্ছে কজগুলা কী কী কজ, কমন কজ বলছিলাম, 3টা কেসে আমরা ভাগ করেছি। আমরা তারপর হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিসটা আমরা দেখলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা জিনিস, একটা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্মটা দেখবো, আর একটা হচ্ছে যে আমরা হচ্ছে সিরাম আয়রন প্রোফাইলিংটা দেখবো, আর ট্রিটমেন্ট একটু অ্যাডিশনালি জানলাম। সো দিস ইজ অল অ্যাবাউট আইডিএ।